নদিয়ার কৃষ্ণনগরে। আপনারা জানেন 25শে আগস্ট অর্থাৎ সোমবার যে একেবারে ভর দুপুরে বাড়িতে ঢুকে, গৃহস্থের বাড়িতে ঢুকে যে গুলি করা হয়, যে গুলিকাণ্ডের ঘটনা ঘটে, সেই গুলিকাণ্ড নিয়ে একেবারে তোলপাড় হয়ে উঠেছে নদিয়া জেলার কৃষ্ণনগর এলাকা। আর তার পাশাপাশি তৈরি হচ্ছে আতঙ্ক, অর্থাৎ যেমনটা পুলিশ এবং স্থানীয় সূত্র বা পরিবার সূত্রে যেমনটা আমরা জানতে পাচ্ছি যে এক যুবক, 22 থেকে 23 বছরের এক যুবক, সেই যুবক একেবারে অতর্কিত বাড়িতে ঢোকে এবং প্রবেশ করে, এবং সেই প্রবেশ করার সঙ্গে সঙ্গে একেবারে সোজা উপরে চলে যায়। তারপরে তাকে বাড়িতে যে মেয়েটি আছে সেই মেয়েকে একেবারে সরাসরি তাকে গুলি করা হয় বলে অভিযোগ। আমরা এখন যেখানে রয়েছি সেই মুহূর্তে একেবারে এই বাড়িতে কিন্তু অভিযোগ রয়েছে। আমার ক্যামেরা পার্সন দেখাতে ছবিটা, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়ির একেবারে দোতলায় সরাসরি উঠে যায় এবং তারপরেই যে আততায়ী বা বলা চলে যে দুষ্কৃতী বা খুনি, সে কিন্তু ধীরে ধীরে তার কাজ মেটায়। এবং এই যে গেটের কথা আমরা বলছি, যে রিকিকে বলবো গেটের ছবিটা দেখাতে। এই যে এই গেট থেকে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সে ঢোকে এবং তারপরে এই একেবারে সোজা ভিতরে চলে যায়। এবং যেমনটা পরিবার সূত্রে খবর আমরা বুঝতে পারছি যে সময় খুনি অর্থাৎ আততায়ী তিনি ঢোকেন, সেই সময় কিন্তু বাড়িতে সেরকম কেউ ছিল না। পরিবারের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে, ঘড়ির কাঁটায় তখন 2টো থেকে 8টা বাজে। সেই সময় এক অপরিচিত যুবক ঢোকে এবং তার ব্যাগের মধ্যে একটি আগ্নেয়াস্ত্র থাকে বলে অভিযোগ শোনা যায়, এবং সেই আগ্নেয়াস্ত্রের শটান তিনি একেবারে দোতলায় চলে যায় এবং তারপরেই কিন্তু তার যে অ্যাকশন শুরু করে। কিন্তু প্রশ্ন বেশ কিছু উঠছে। কি প্রশ্ন উঠছে? আগ্নেয়াস্ত্র পেলে কোথা থেকে? পাশাপাশি একেবারে ঢিলছোড়া দূরত্বে কিন্তু পুলিশ সুপারের যে অফিস সেটি কিন্তু রয়েছে, অর্থাৎ ঢিলছোড়া দূরত্বে যেখানে সার্কিট হাউস এবং পুলিশ সুপার রয়েছে, সেখানে দাঁড়িয়ে এইরকম একটি অপ্রীতিকর ঘটনা, সেই ঘটনা কি করে ঘটতে পারে সেই নিয়ে কিন্তু নানান প্রশ্ন উঠছে। সেই সঙ্গে আরও প্রশ্ন উঠছে যে কিসের জন্য মূলত এই কারণ হতে পারে, কিসের জন্য এরকম খুন হয়েছে। সেই তদন্তকারীদের সূত্রে যেমনটা আমরা জানতে পাচ্ছি যে এই খুনের যে কিনারা করতে গিয়ে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে পুলিশের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে যে এই যুবক অর্থাৎ যে অভিযুক্ত যুবক, সেই যুবকের সঙ্গে যে নিহত যে মেয়েটি, তার নাকি একটি প্রণয়ের সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কে টানাপোড়েনের জেরেই নাকি এই খুনের ঘটনা ঘটেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে যে এতটা নির্মম কি করে হতে পারে সাধারণ মানুষ, সেই নিয়ে কিন্তু উঠছে। শুধু এই কৃষ্ণনগরের ঘটনা বলে না, এর আগে আমরা দেখেছি একাধিকবার কিন্তু পশ্চিমবঙ্গে বেশ কিছু কোনায় কোনায় কিন্তু এরকম আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে যে অবৈধ আগ্নেয়াস্ত্র, সেইগুলো নিয়ে যেরকম খুনের ঘটনা ঘটেছে, সেই নিয়ে কিন্তু প্রশাসনিক স্তরে নানান রকম প্রশ্ন তুলেছেন বিরোধীরা। অর্থাৎ পুলিশের যে সক্রিয়তা বা সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে, কারণ পুলিশ যদি সক্রিয় হয় তাহলে কিন্তু এই রকম আগ্নেয়াস্ত্রগুলো ধরা পড়ার কথা, কিন্তু সেইগুলো এখনও কী করে সাধারণ মানুষের মধ্যে পাওয়া যাচ্ছে সেই নিয়ে কিন্তু উঠছে। আমি এলাকাটাকে দেখাতে বলবো, একেবারে রাস্তার উপরে যে বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা, সেই বাড়ির একেবারে সামনে রাস্তা, সেই রাস্তা ধরে একজন আসলো, একজন আততায়ী, এবং আসার পরে একেবারে শটান উপরে চলে গেল। এই গোটা কিন্তু কোথাও গিয়ে তদন্তকারীরা কিন্তু গভীর চিন্তায় রয়েছে। পাশাপাশি আরও একটি প্রশ্ন উঠছে যে কোথাও গিয়ে কি আগে থেকে নাকা চেকিং করে গেছিল, বা কি এখানে কি তারা টহল দিয়ে গেছিল সে খুন এই গোটা পরিকল্পনা করার আগে? কারণ স্থানীয় সূত্রে যেমনটা আমরা জানতে পারছি যে এই যে গোটা ঘটনা ঘটার আগে থেকে, অর্থাৎ 2টো বা 2:30 নাগাদ যে ঘটনাটা ঘটেছে তার সেই সময়, তার ঠিক আগে এই এলাকায় নাকি বেশ কিছু দোকানপাট রয়েছে, সেই দোকানে সেই খুনিকে নাকি দেখা যায় গিয়েছিল ঘুরতে। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, পরিবারের তরফ থেকে জানা যাচ্ছে যে এই যে রাস্তাটা, সেটা কিন্তু সে এখান থেকে বেরোনোর পরেই সে সোজা ডান এবং চলে যায়। কিন্তু প্রশ্ন আবারও যে কথা বললাম যে কেন তারা সে এরকম আসলো এখানে এবং কীভাবে আসলো, এবং এসে সরাসরি একজন দোতলার ঘরে ঢুকে সরাসরি গুলি করে দিল, সেই নিয়ে কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা পরিবারে এবং পাশাপাশি এলাকাতেও। এবং পরিবার সূত্রে আমরা যেমনটা জানতে পারছি যে নিহতের যে মা এবং ভাই সেই সময় কিন্তু অভিযুক্তকে একেবারে হাতে নাতে ধরে ফেলে এবং
এবং তাদের উপরেও নাকি বন্দুক ধরে এবং কোনোভাবে মিসফায়ার হয়ে যায় বা বন্দুকে গুলি থাকে না, সেই জন্য তারা একেবারে প্রাণে বেঁচে যায়। অর্থাৎ যে ঘটনা বা যে মুহূর্তের মধ্যে দিয়ে তারা কালকে গেছে, সেখান থেকে একটা আশঙ্কা এবং চাঞ্চল্য কিন্তু তাদের মনে ডানা বেঁধেছে। কারণ একেবারে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে তার মেয়েকে লুটিয়ে পড়েছে বা ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় তার মেয়েকে লুটিয়ে থাকতে দেখেছে, এবং তারপরেও সেই আততায়ী বা দুষ্কৃতী একেবারে সাধারণ মানুষের মতন বাড়ি থেকে বেরিয়ে আসছে। এই যে বাড়িটা দেখালাম আপনাদেরকে, আবারও বলবো রিকিকে একবার ছবিটা দেখাতে। এই বাড়ির একেবারে নিচে গ্রাউন্ড ফ্লোরে থাকেন তার দাদু এবং ঠাকুমা। তাদের যেমনটা দাবি যে ঘটনা যে সময় ঘটেছে তার ঠিক পরে তারা কাউকে দেখছে না, একজনকে কালো শার্ট পরে পিঠে ব্যাগ নিয়ে সোজা এই গেট দিয়ে বেরিয়ে আসছে, কিন্তু সেই ব্যক্তি কে সেটি কিন্তু তারা জানে না, কারণ পিঠে বেরিয়ে আসছিল। তখন পর্যন্ত তারা জানে না যে তার উপরে তাদের বাড়িরই একজন পরিবারের সদস্য খুন হয়ে গিয়েছে। যখন জানতে পারে তখন প্রায় শেষ, এবং সেই গুলিবিদ্ধ অবস্থায় তাকে যখন স্থানীয় হাসপাতালে নিয়ে যায় তখন চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অর্থাৎ এই যে পুলিশ, তারপরে যে এখনো পর্যন্ত আমরা যে সময় দাঁড়িয়ে রয়েছি সেই বাড়ির সামনে পুলিশ পিকেটিং রয়েছে, আমরা দেখতে পাচ্ছি পুলিশের তরফ থেকে পিকেটিংয়ের ব্যবস্থা করা যে তারা রয়েছেন, এবং উচ্চপদস্থ আধিকারিকেরা বা তদন্তকারীরা তারা কিন্তু এই ঘরেতে এসেছেন এবং ঘরে এসে বিভিন্ন রকম তথ্য বা নমুনা সংগ্রহ কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে। এবং ঘরের যে দরজা, সেই দরজা এখনো যে ঘরে ঘটনাটি ঘটেছে ঘটনাস্থল, সেটি কিন্তু পুলিশের তরফ থেকে একেবারে সিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি এই বিভিন্ন রকম নমুনা সংগ্রহ করার কাজ পুলিশের তরফ থেকে করা হয়েছে, অর্থাৎ ফরেন্সিক টেস্ট যেমনটা তদন্তে যেসব স্টেপ থাকে সেই স্টেপগুলো কিন্তু পুলিশের তরফ থেকে নেওয়া হচ্ছে। ফরেন্সিক টেস্ট থেকে শুরু করে তদন্তকারী অফিসাররা তারা এসেছেন, এবং পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত যে খবরটা আমরা পাচ্ছি যে অভিযুক্ত তাকে কিন্তু তার খোঁজ চলছে, জোর তল্লাশি চলছে। এখানে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখবো, যে অভিযুক্ত যে এই বাড়িতে ঢুকে খুন করে আসে বলে অভিযোগ করা হচ্ছে, সেই অভিযুক্ত কিন্তু কাঁচরাপাড়ায় থাকে। এবং পাশাপাশি আরও একটি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে নিহতের যে মেয়েটি, তার সঙ্গে এই যে অভিযুক্তের পূর্ব পরিচিত, অর্থাৎ কোথাও গিয়ে সেই সম্পর্ক টানাপোড়েনের জেরে কি এরকম নির্মম ঘটনা ঘটলো, সেই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। এবং আরও আপনাদেরকে তথ্যের খাতিরে জানিয়ে রাখবো যে এই যে অভিযুক্ত, তার কিন্তু আসল বাড়ি উত্তরপ্রদেশে। এখানে তিনি ভাড়া থাকতেন তার মা এবং আর পরিবারের আরেক সদস্যের সঙ্গে, কিন্তু ঘটনার আগে থেকে সেই সদস্যকে তারা বাড়িতে ছিলেন না, তিনি একাই ছিলেন এখনো পর্যন্ত, যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে কেন তিনি এইরকম নির্মম ঘটনা করলো, এরকম হিংস্র ঘটনা ঘটলো, সেই নিয়ে কিন্তু নানা রকম প্রশ্ন উঠছে। পাশাপাশি এরকম ভর দুপুরে 22 থেকে 23 বছরের এক যুবক, সে এইরকমভাবে অতর্কিতে বাড়িতে ঢুকে যাচ্ছে এবং তারপরে গিয়ে এরকম ঘটনা ঘটছে, তা কিন্তু কোথাও গিয়ে প্রশ্ন উঠছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ঘটনা, যে এই যে গোটা বিষয়, সেই কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে তদন্ত করা হচ্ছে। তদন্ত কি উঠে আসে সেই নিয়ে আপনাদেরকে সরাসরি যাব। আপনারা জানেন আজ বাংলা কিন্তু পশ্চিমবঙ্গের কোনায় কোনায় যাই, একেবারে মানুষের স্বার্থে খবর করে, মানুষের খবর মানুষের ভাষায় জানায়। আমরাও কিন্তু আজকে নদিয়াতে এসে পড়েছি, কারণ এই ঘটনা আমরা এই জন্য আরো বেশি করে জোর দিয়ে করছি, কারণ এই রকম ভর দুপুরে যখন একজন যুবক সে এরকম আগ্নেয়াস্ত্র ঢুকে পড়ছে, তাহলে কি বাংলায় কি আগ্নেয়াস্ত্র কারখানা হয়ে গেছে? কারণ আমরা জানি যে আর কিছু মাস পরেই বিধানসভা নির্বাচনের আগে তাহলে কি হবে, সেই তার আগে কি কোথাও কি এই গোলা বারুদ সেগুলোর কি আরো বেশি পাল্লা ভারী করবে বঙ্গের রাজনীতিতে? এটা যদিও অরাজনৈতিক ঘটনা হলেও এই রকম নির্মম ঘটনা কিন্তু সচরাচর দেখা যায় না। এবং বলা ভুল হবে, আজকের এই বছর আগস্ট মাস চলছে, সেই আগস্ট মাসে বছরের 8টা মাসে, বছরের শুরু থেকে যদি আজকের মাস পর্যন্ত দেখা যায়, তাহলে দেখতে পাবো যে প্রায় 10টার কাছাকাছি এরকম ঘটনা ঘটে গেছে, যে গুলিকাণ্ড, এমনকি শাসক দলেরও অনেকে খুন হওয়ার ঘটনা ঘটেছে। তাহলে কোথাও কি পুলিশের যে নিষ্ক্রিয়তা, সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আমি যে কথা বারবার আপনাদেরকে বলছি, সেই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক মহলের অনেকে কিন্তু তুলছেন। কারণ এই যে যেরকম ঘটনা আজকে আপনারা দেখলেন, সেই ঘটনা যদি বাড়িতে থেকে, অর্থাৎ সব থেকে যে বিষয়টা জোরালো হচ্ছে যে বাড়ির মধ্যে থেকে এরকম ঘটনা ঘটছে, অর্থাৎ বাড়ির ভিতরেও তারাও কিন্তু সাধারণ মানুষ, তারা আজকে নিরাপদ নয়। কারণ এই ঘটনা কিন্তু তার প্রমাণ দিয়ে দিচ্ছে। একটা যুবক সে কাঁচরাপাড়া থেকে নদী
নদিয়াতে আসলো, কিভাবে এসেছে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি আমাদের কাছে। সে আসলো এবং অতর্কিতে যে বাড়ি আপনাদেরকে দেখাচ্ছে সেই বাড়িতে ঢুকে চলে গেল এবং তাকে গুলি করে মারলো। অর্থাৎ এই যে গোটা ঘটনা তাকে একেবারে চাঞ্চল্য সৃষ্টি করেছে যেমন পরিবারে এবং স্থানীয় এলাকাবাসীদের মনে। এই যে ঘটনা, এই ঘটনা এখনো পর্যন্ত তদন্ত চলছে, তবে তদন্তে কি কি বিষয় উঠে আসে সেটা আপনাদের সামনে রাখবো। তবে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে যেমনটা বলবো যে নমুনা সংগ্রহের কাজ চলছে এবং পুলিশ আধিকারিকরা এসেছেন। আর কিছুক্ষণের পরে পোস্টমর্টম করে সে মৃতদেহ বাড়িতে পাঠানো হবে। অর্থাৎ আপনাদেরকে যেটা বলছিলাম যে পুলিশি নিষ্ক্রিয়তা থেকে শুরু করে একাধিক প্রশ্ন যেমন উঠছে, পাশাপাশি আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসলো সেই নিয়েও কিন্তু উঠছে। কারণ পশ্চিমবঙ্গের একাধিক স্থানে কিন্তু আমরা দেখেছি যে আগ্নেয়াস্ত্র, বোমা বারুদের কিন্তু দেখা যায়। তারপরেও কেন পুলিশ শিক্ষা নেয় না? তারপরেও পুলিশ কি করছে? আগ্নেয়াস্ত্র সাধারণ মানুষের কাছে কী করে আসলো? এইরকম একাধিক প্রশ্ন কিন্তু আমরা করেছি। এবং আজকে একেবারে প্রেস কনফারেন্স করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনা পরিপ্রেক্ষিতে বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কদিন এই রাজ্যে শাসকের ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত এইরকম পুলিশ এরকমই ঘটনা করবে এবং এরকম ঘটনা আরও চলতে থাকবে। কিন্তু এই ঘটনা শেষ কোথায় হবে? শেষ কবে হবে? সাধারণ মানুষকে কেন মরতে হবে? পাশাপাশি মনস্তত্ত্ববিদদের সঙ্গে আমরা আগামী দিনে এই কথা বলবো, মানুষ কতটা নির্মম হয়ে গেলে এইরকম ঘটনা করে এবং বিন্দুমাত্র পিছুপা হয় না একটা মানুষকে একেবারে খুন করে দিতে। অর্থাৎ সামাজিক যে সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু আরও ধীরে ধীরে হচ্ছে। সেই জন্য কোথাও গিয়ে যারা আততায়িত্ব শুরু করে অসামাজিক ক্রিয়ার সাথে যুক্ত থাকে আসামি, তারাও কি কোথাও একেবারে ছাড় পেয়ে যাচ্ছে সমাজে এরকম একের পর এক অসামাজিক ক্রিয়া করতে? কারণ পুলিশ কোথাও গিয়ে নিষ্ক্রিয় থাকছে, পুলিশ এরকম ঘটনার পরেও দোষীদের শাস্তি দিচ্ছে না। সেই জন্যই কি যারা অপরাধী তারা ছাড় পেয়ে যাচ্ছে বলে এরকম ঘটনা তারা করার আরও সাহস পাচ্ছে। অর্থাৎ আগামী দিনে এই ঘটনা নিয়ে যা আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণে আরও খবর দিতে চোখ রাখুন আজ বাংলার পর্দায়। ক্যামেরা ডিকির সঙ্গে দীপন, নদিয়া, আজ বাংলা।